সুপ্রিয় দর্শক, এনটিভির নিয়মিত আয়োজন সংলাপ প্রতিদিনে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আমি ইমরুল হাসান। দর্শক, গতকাল আগামী অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। প্রতি বছরই আগের বছরের চেয়ে আকার বাড়ানোর যে প্রতিযোগিতা থাকে তা থেকে বেরিয়ে কিছুটা ছোট আকারের বাজেট প্রস্তাব করা হয়েছে। এবার নেই বড় প্রকল্পের কথাও। তবে এই বাজেট দারিদ্র্য কমানোর, কর্মসংস্থান সৃষ্টি ও বিনিয়োগের বাড়ানোর কী পরিকল্পনা রয়েছে তা নিয়ে আলোচনা চলছে। এ নিয়ে সংলাপ প্রতিদিনের আমাদের আজকের আয়োজন বাজেট কতটুকু স্বস্তির। আলোচক হিসেবে রয়েছেন দুজন অতিথি। শুরুতে তাদেরকে পরিচয় করিয়ে দিব। রয়েছেন বিজিএমই এর নবনির্বাচিত সভাপতি মাহমুদ হাসান খান এবং সিপিটির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার মোয়াজ্জেম হোসেন এবং মাহমুদ হাসান খান, আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। খন্দকার গোলাম মোয়াজ্জেম, আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি। ইতিহাসে প্রথমবারের মতো বাজেটের আকার কমলো। সরকার কতটা অস্বস্তি নিয়ে বাজেটটা দিল? মূল্যস্ফীতির এই সময়ে গরিবের জন্য কি আছে বা সাধারণ মানুষের জন্য কি আছে এই বাজেটে? প্রথমত হলো যে অন্তর্বর্তী সরকারের জন্য এবারের বাজেটটি একটা অবশ্যম্ভাবী ছিল। এই বাজেটটি তাদেরকে দিতে হবে, সেটা এখানে। এবং তারা যেহেতু আগের সরকারের বিভিন্ন রকমের ক্ষত দেখে এসছেন এবং অর্থনীতিতে যে বিভিন্ন রকমের টানাপোড়েন দেখে এসছেন এবং অর্থনীতি এখন পুনরুদ্ধার করবার ক্ষেত্রে যে বিভিন্ন রকমের চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জগুলো থেকেই উপলব্ধি থেকেই আসলে বাজেট কাঠামোটিতে যাওয়া, যে খুব বড় বাজেট দেওয়ার উপায় নেই, কারণ রাজস্ব আদায় না করে তো আর বড় বাজেট দিয়ে তারা সেটিকে বাস্তবায়ন করতে পারবেন না। যেহেতু এই সরকারের রাজনৈতিক উচ্চাভিলাষ নেই, সুতরাং সেই দিক থেকে ওইরকম বড় আকারের বাজেট, অপচয়মূলক বাজেট বা বড় আকারের প্রকল্প নেবার যে কারণে বাজেট স্ফীত হয়, সেই প্রবণতাগুলো কম। এবং সে কারণে হয়তো আপনি বাজেটের আকারটি বলছেন যে ইতিহাসের মধ্যে ছোট, সেই হিসাবে এটিকে দেখেছেন। তবে যে জিনিসগুলো বললেন, যেটি এই বাজেটে বলা হয়েছিল যে এক ধরনের অন্তর্ভুক্তিমূলক হবে, বৈষম্যহীন হবে, দারিদ্র্য বিমোচনের দিকে তাকিয়ে হবে বা মূল্যস্ফীতি কমানোর দিকে নজর দেওয়া হবে, সেই জায়গাগুলোতে যে অনেক নজর দেওয়া গেছে তা বলা যাবে না। কিছু কিছু ক্ষেত্রে কিছুটা নজর রয়েছে, কিন্তু সামগ্রিকভাবে যে অনেক নজর তারা দিতে পেরেছেন সেটি বলা যাচ্ছে না। অনেকটা বলা যেতে পারে যে কাঠামোটি ছিল সেই কাঠামোটিকেই কিছুটা ঘষা মাজা করে, কিছুটা টাইট করে, কিছুটা অল্প টাকায় কীভাবে চলা যায় সেরকম একটি বাজেট দেবার চেষ্টা রয়েছে। তো এর ভিতরে মনে করেন যদি দারিদ্র্য বিমোচনের কথা বলেন, তাহলে সরাসরি যেটি আমরা এখানে দেখছি যে এর মধ্যে উদ্যোক্তা সৃষ্টির কিছু প্রকল্প রয়েছে। প্রায় 1000 কোটি টাকার একটি ফান্ড করা হচ্ছে, যেটাতে প্রায় 10,000 উদ্যোক্তা তৈরি করা হবে, 1000 নারী উদ্যোক্তা তৈরি করা হবে, সেরকম কিছু উদ্যোগ নেওয়া হচ্ছে। এর বাইরে যে বিভিন্ন ধরনের সামাজিক সুরক্ষা কর্মসূচির যে প্রোগ্রামগুলো রয়েছে, সেখানে 100 টাকা বা 50 টাকা করে বৃদ্ধি করা হয়েছে, লোকবল সেখানে বৃদ্ধি করা হয়েছে এবং বলা হচ্ছে যে প্রায় নতুন 5 লক্ষ উপকারভোগীকে এখানে তারা যুক্ত করবেন বিভিন্ন রকমের সামাজিক সুরক্ষা কর্মসূচিতে। এটাও এখানে একটা ইতিবাচক দিক, যেটা এখানে আমরা দেখেছি। কিন্তু বড়ভাবে যদি বলেন যে হ্যাঁ, দারিদ্র্য বিমোচন বা বৈষম্য কমানো অথবা মূল্যস্ফীতি, যেমন মূল্যস্ফীতির ক্ষেত্রে যদি নিতে হতো তাহলে আরও বেশি ডাইনামিক উদ্যোগ আমরা প্রত্যাশা করেছিলাম। যেমন মূল্যস্ফীতির একটা বড় কারণ হলো বাজারের সাপ্লাই চেইনগুলোতে দুর্বলতা, এবং সেই সাপ্লাই চেইন দুর্বলতাগুলোর কারণে আমি দেখি যে বড় বড় ব্যবসায়ী যারা, তারা বাজারকে অনেক ক্ষেত্রে নিয়ন্ত্রণ করেন। এখন সেটা থেকে দূর করতে হলে সাপ্লাই চেইনগুলোর ডিজিটালাইজেশন দরকার, যাতে একেবারে উৎপাদন থেকে বিপণন পর্যন্ত সকল ধরনের কার্যক্রমগুলো ট্রেস করা যায়, ট্র্যাক করা যায়। তো সেইটার জন্য ডিজিটাল করতে হলে তো বিনিয়োগ করতে হবে। তো সেরকম কোনো বিনিয়োগের আমরা এখানে কোনো প্রকল্প নিতে দেখিনি বা প্রস্তাবনা এখানে আসলে। ফলে যেটা হয়েছে যে আগামী দিনে যে মূল্যস্ফীতি কমবে, যেটা টার্গেট করা হচ্ছে 6.5%, যেটা এখন 9.5% রয়েছে, সেটাও যে আসলে কতটুকু কমবে সেটি নিয়ে আসলে সংশয়। কমবে, এটা আমাদের কাছেও মনে হয় কমবে, কিন্তু একেবারে প্রত্যাশিত মাত্রায় লেভেলে 6.5 নেমে আসবে কিনা সেটা নিয়ে সংশয় রয়েছে। অন্যদিকে দারিদ্র্য বিমোচনের কথা বলা হচ্ছে, সাম্প্রতিককালে তো আসলে সেই অর্থে দারিদ্র্য বেড়েছে। আমরা যেটা দেখতে পাচ্ছি যে যেরকম অর্থনীতির দুর্বলতা গেছে, প্রবৃদ্ধি শ্লথ হয়ে গেছে, কর্মসংস্থান হারাচ্ছে মানুষ, 27 লাখ নতুন দারিদ্র তৈরি হয়েছে, 27 লক্ষ নতুন বেকার হয়েছে। এই যে পরিস্থিতি, তাতে করে কিন্তু মানুষ দারিদ্র্য সীমার নিচে অনেক পড়ে গেছে। সুতরাং সেই জায়গাগুলোতে এদেরকে উত্তোলনের জন্যই সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলোর কিছু কিছু জায়গায় আমরা উদ্যোগ দেখেছি। এখন সরকারের ক্ষেত্রে আমাদের কাছে মনে হয়েছে যে সরকার রাজস্ব নেই এবং অল্প কিছু টাকা আছে, এটা দিয়ে কিভাবে ম্যানেজ করা যায় এরকম একটি জায়গায়। কিন্তু আমাদের কথা হচ্ছে প্রচুর রাজস্ব সুযোগ রয়েছে, সেই সুযোগটি সরকার নেননি। নিলে আসলে যে পরিমাণ রাজস্ব পাওয়া যেতে পারে সেটি নিলে সরকার পর্যাপ্ত পরিমাণে সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে ঢেলে সাজানো, দারিদ্র্য বিমোচনের জন্য উদ্যোগ গ্রহণ বা এসএমই খাতের জন্য আরও উদ্যোগ গ্রহণের
ধরনের মতো প্রকল্প আসলে নেয়ার সুযোগ ছিল, কিন্তু রাজস্ব কম এই অজুহাতে অনেক ক্ষেত্রে আমি দেখেছি যে সামাজিক খাত, শিক্ষা, স্বাস্থ্যের মতো খাতগুলোতে বরাদ্দ আসলে সেভাবে বাড়ানো যায়নি। সুতরাং সেদিক থেকে কম বাজেটে করেছেন, কিন্তু তার অভিঘাতটি পড়েছে প্রায় সব খাতেই বাজেট কম কম হয়েছে গত বছরের রিভাইজ বাজেটের তুলনায়, এক্সেপ্ট মনে হয় সেকেন্ডারি এডুকেশন এবং ধর্ম মন্ত্রণালয়, এই দুটো ছাড়া বাকি সব মন্ত্রণালয়ের বাজেট আসলে কাট হয়েছে। বাজেট কাটটিকে আমরা মেনে নিচ্ছি, কিন্তু আমাদের কাছে মনে হয়েছে যে বাজেট কাটটি হয়তো এড়ানো যেত যদি রাজস্ব বৃদ্ধির জন্য পর্যাপ্তভাবে এনবিআরকে তৈরি করা যেত, কিন্তু সেরকম যেহেতু করতে পারার মতো ওরকম সাহস কম, এবং মনে হচ্ছে যে তারা এনবিআর এর এই জটিলতা থেকে বেরুলেও যে অনেক রাজস্ব আনতে পারবে সেরকম সামর্থ্য তাদের নেই, সেই জন্য সীমিতভাবে 7-8% প্রবৃদ্ধি ধরেই তারা রাজস্ব হিসেব করেছেন এবং তা দিয়ে যতটুকু যা কাজ করা যায়। মোট কথা আমার কাছে মনে হয়েছে যে অন্তর্বর্তী সরকার হিসেবে আমরা যে ধরনের একটা সংস্কারমূলক বা ডাইনামিজম বা অনেক কিছু ইনোভেটিভ কিছু কিছু জায়গায় উদ্যোগ, বা যেগুলো রাজনৈতিক সরকার নেন না এরকম কিছু কিছু উদ্যোগ যে সমস্ত জায়গাগুলোতে চেয়েছিলাম, সেরকম উদ্যোগ আসলে দেখিনি। মাহমুদ হাসান, আপনার কাছে ফিরি। উনি মূল্যস্ফীতির কথা প্রসঙ্গ তুলছিলেন যে 9.5% মতো বর্তমান মূল্যস্ফীতি, যদিও ডিসেম্বর থেকে গত 4-5 মাসে মূল্যস্ফীতির কিছুটা কমেছে, কিন্তু সরকার যে লক্ষ্যমাত্রা দিয়েছে যে 6.5% আগামী অর্থ বছরে এই মূল্যস্ফীতিকে নামাবে, মানে এই যে ধারা কমে আসছে, এটা কি আসলে লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব কিনা এই মূল্যস্ফীতি? সম্ভব আবার অসম্ভব, এটির পিছনে অনেকগুলো ফ্যাক্টর কাজ করবে। যেমন মূল্যস্ফীতি বাংলাদেশের মূল্যস্ফীতির সাথে যদি আপনি ইউরোপ বা আমেরিকার মূল্যস্ফীতির কম্পেয়ার করেন হবে না। এখানের মূল্যস্ফীতি, বাংলাদেশ স্টিল ইজ ইম্পোর্ট বেস কান্ট্রি। আপনি যখন টাকার মূল্য যখন কমে যায়, অর্থাৎ ডিভ্যালুয়েশন হয়, তখন অটোমেটিকলি আপনার আমদানি যে কৃত দ্রব্য এর দাম বেড়ে যায়। এটা একটা বড় ভূমিকা পালন করে মূল্যস্ফীতিতে। সো গুড পার্ট হচ্ছে এই যে এই মুহূর্তে রিজার্ভ রেমিটেন্স এর কারণে এবং এক্সপোর্টের কারণে ভালো, 22 বিলিয়ন। এবং ইয়েস, এবং ওটা যে বিষয় হচ্ছে যে আপনার যে এক্সচেঞ্জ রেট স্টেবল। দেখেন IMF এর শর্ত অনুযায়ী এটা ছেড়ে দেওয়ার পরেও কিন্তু মোটামুটি একটা কন্ট্রোল জায়গা আছে। সো এইটা যদি কন্ট্রোল করা যায় এবং আমদানিকৃত যে দ্রব্য এর যদি মূল্যটা স্টেবল থাকে, তাহলে কিন্তু মূল্যস্ফীতি আস্তে আস্তে আপনার কমে আসবে। কারণ হচ্ছে কস্ট অফ ফান্ড, এটা আবার ধরেন বাইরের থেকে যে ফান্ডগুলো আমরা পাই, আমরা যে এক্সচেঞ্জ রেট এটা আছে, ওইখানে যে SOFR প্লাস যে ইন্টারেস্ট, এইটা প্রতিদিনই কমে আসছে। সো এইটা যদি ঠিক থাকে, আমাদের রেমিটেন্স প্রবাহ যদি ঠিক থাকে, আমাদের এক্সপোর্ট যদি যে একটা গ্রোথ আছে অ্যাভারেজ 10%, এটা যদি বজায় থাকে, এটার সাথে ভেরি মাচ রিলেটেড হলো আপনার হলো মূল্যস্ফীতির বিষয়। আর মাজেম ভাই যেটা বললেন যে সাপ্লাই চেইন ইস্যু, এখানে যেন ওই আমরা কথায় কথায় বলি সিন্ডিকেশন, আসলে সিন্ডিকেশন আছে কিনা, থাকলে ওই জায়গাটা প্রপারলি অ্যাড্রেস করা উচিত, যেন মানে আর্টিফিশিয়ালি কেউ যেন মূল্যস্ফীতি তৈরি করতে না পারে, সেটাও অ্যাড্রেস যদি করা যায় সম্ভব। মজম ভাই, এই মূল্যস্ফীতির লক্ষ্য পূরণে জ্বালানি এবং খাদ্য ভর্তুকি কমিয়ে কি সাধারণ মানুষের উপর চাপ বাড়ানো হচ্ছে কিনা এই প্রস্তাবিত বাজেটে? দেখুন, ভর্তুকি কমানোর কথা যেটি বলা হয়েছে জ্বালানি খাতে, আবার একই সাথে এটাও বলা হয়েছে যে বিদ্যুতের তার দাম সরকার বাড়াবেন না। তাহলে প্রশ্ন হলো, বিদ্যুতের তার দাম না বাড়িয়ে আবার ভর্তুকি বিদ্যুৎ খাতে কিভাবে কমাবেন? সেটার একটা যেটা শোনা যাচ্ছে সেটা হলো যে কোম্পানিগুলোর কাছ থেকে যে প্রফিট, সেই প্রফিট থেকে সরকার এই অ্যাডজাস্টমেন্টটা করবেন, যাতে করে বিদ্যুতের মূল্য না বাড়িয়েও সরকারের যে ঘাটতি, সেই ঘাটতিটা যাতে কোম্পানিগুলো, যে প্রফিটেবল যে কোম্পানিগুলো আছে সেখান থেকে যাতে সেটা সরকার পেতে পারে, এইভাবে সরকার ঘাটতিটি বা সাবসিডির পার্টটি কমিয়ে আনার একটা উদ্যোগ। আমাদের কাছে মনে হয় যে উদ্যোগটি খারাপ না, যদি এটি করা যেতে পারে। এবং আমরা মনে করি যে বিদ্যুতের মূল্য বৃদ্ধির চাপটি ভোক্তার উপরে আর প্রেরণ করা দরকার, সুযোগ নেই, যথেষ্ট হয়েছে, এবং এটার দায়টা আসলে ভোক্তার না। এমনকি সেটা শুধুমাত্র হাউসহোল্ড লেভেলে না, এটা ইন্ডাস্ট্রির জন্য বলছি, সবার জন্য এই কথাটি, যে গ্যাসের মূল্য বৃদ্ধি যেটা হয়েছে, সেই গ্যাসের মূল্য বৃদ্ধির জন্যও আসলে অনেক ক্ষেত্রেই ভোক্তাকে দায়ী করা ঠিক হবে না। কেননা যদি উপযুক্ত সময়কালে গ্যাস এক্সপ্লোরেশনগুলো ঠিকমতো হতো পূর্ববর্তী সরকারের সময়, তাহলে কিন্তু এখন আমরা যথেষ্ট মাত্রায় গ্যাস সাপ্লাই পেতাম, আমাদের আমদানি করা উচ্চ মূল্যের এলএনজি ব্যবহার করতে হতো না, আমরা নিজস্ব গ্যাস দিয়েই আসলে আমাদের অভ্যন্তরীণ চাহিদা অনেকটা পূরণ করতে পারতাম। কিন্তু সেদিকে না গিয়ে যেটা হয়েছে যে এলএনজি লবিকে সুযোগ করতে দিয়ে আমরা অভ্যন্তরীণ গ্যাস উৎপাদনকে বারবার পিছিয়ে দিয়েছি, থামিয়ে দিয়েছি। এখনও কিন্তু আমি যথেষ্ট মাত্রায় উৎসাহ দেখছি না অভ্যন্তরীণ গ্যাস খুব খনন করার ক্ষেত্রে, বরঞ্চ কোনো কোনো ক্ষেত্রে মনে হয় যে এলএনজি লবির আবার প্রেশার আছে কিনা।
আমার মাঝে মাঝে কিছুটা সন্দেহ হয়। আবার এই যে এমন এখন এলএনজির ভ্যাট কমিয়ে দেওয়া হয়েছে, সেই জিনিসটার ক্ষেত্রেও কিন্তু আমার কিছুটা মনে হয় এটা কি আবার এলএনজিকে প্রমোট করার জন্য কি এই জিনিসটা করা হচ্ছে, নাকি না এটা আসলে সুবিধা দেওয়া হবে কোনোভাবে ভোক্তাকে সেই উদ্দেশ্যে করা হচ্ছে। মোট কথা এই জায়গাগুলো ঠিক পরিষ্কার না যে প্রাইসিং বা ভর্তুকির জায়গায় কিভাবে সরকার এই জিনিসটি করছে। খাদ্য ভর্তুকি কমানোর ক্ষেত্রে যদি কিছু কিছু খাতভিত্তিক আমরা দেখেছি কমানোর উদ্যোগ রয়েছে, কিন্তু আবার যেটা বলেছি উপকারভোগী বাড়ানো হচ্ছে। এবং আগের সরকারের সময় এটাও ঠিক যে প্রচুর পরিমাণে ভুয়া যারা এটার উপযোগী না তারা এটার ভিতরে অন্তর্ভুক্ত ছিলেন, কার্ড দেওয়া এবং যেটা প্রায় 30 থেকে 50%-এর মতো। আমাদের নিজেদের গবেষণায় আমরা 3টা এরকম কর্মসূচিতে প্রায় 30%-এর বেশি এরকম যারা যোগ্য না তারা নিয়ে বসে আছে, এবং যারা যোগ্য তারা বঞ্চিত হচ্ছে। সুতরাং আপনার এই যে কমিয়ে দেওয়াটার মানে এই না যে আসলে উপকারভোগী আসলে পাচ্ছে না, বরঞ্চ যারা ভুয়া ছিল তাদেরকে বাদ দিলে এমনি আসলে সরকারের হয়তো বাজেটটা বাঁচতে পারে। সেখানে যাতে উপযুক্ত যারা তাদেরকে অন্তর্ভুক্ত করে তাদেরকে যাতে দ্রুততর সময় খাদ্যের যে সহায়তাগুলো এগুলো যাতে উপযুক্তভাবে দেয়, সেটা এখানে একটা গুরুত্বপূর্ণ দিক। তবে যেটা অন্তত পাইলট ভিত্তিতে আমরা একটু আশা করেছিলাম, যেটা দেখলাম না, সেটা হচ্ছে আগের সরকারের মতো মাত্র 50 টাকা 100 টাকা বৃদ্ধি করা হয়েছে। দেখুন যেমন 500 টাকা থেকে 550 করা হয়েছে, অথবা 550 থেকে 600 করা হয়েছে, অথবা 800 থেকে 950 করা হয়েছে। এখন 50 টাকা, এখন তো 50 টাকা না, 60 টাকা দরের কেজির চালে 600 টাকা দিয়ে মাত্র 10 কেজি চাল কিনতে পারেন। এবং প্রতি ফ্যামিলিতে যদি দৈনিক 2 কেজি করে চাল লাগে, 10 কেজি চালে মাত্র 5 দিন যায়। তাহলে এই যে অল্প কিছু টাকা দেয়া হচ্ছে, এই টাকা দিয়ে তো আসলে তার ন্যূনতম যে চালের মাসের যে চাল, সে মাসের চালের চাহিদাটাও কিন্তু তার আসলে পূরণ হচ্ছে না। সুতরাং এই জায়গায় আমাদের একটা বেশ আগের প্রত্যাশা ছিল যে অন্তত কার্যকরীভাবে খাদ্য নিরাপত্তার কর্মসূচিগুলোকে যেন তৈরি করা হয়, এই 100-200 না করে 2000 টাকা পর্যন্ত যাতে যাওয়া হয়, গিয়ে এই পরিবারগুলোকে সহায়তা দিয়ে আবার লং টার্ম একই পরিবারকে না দিয়ে একটা সময় এখান থেকে উঠে যাওয়া, ওই পরিবার থেকে উঠে যাওয়া। কেন আমরা মনে করি যে সে এক সময় সে উপযুক্ত হবে আর তার খাদ্য নিরাপত্তা খাদ্য সহায়তা দরকার হবে না, তখন অন্যদের দরকার হবে। এভাবে করে গ্র্যাজুয়েশনের একটা উদ্যোগ না নিলে যাদের এই একটু 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 করে দিচ্ছে তারা সারা জীবনই নির্ভরশীলের ভিতরেই তারা আসলে থেকে যাবে। সুতরাং এই খাদ্য ভর্তুকির কাঠামোর ভিতরেও বেশ কিছু পরিবর্তন আনা দরকার। কিছু কিছু পরিবর্তন শুনেছি তারা বেশ কিছু কমিয়ে দিয়েছেন, কিছু মার্চ করেছেন, কিছু খাতকে সরিয়ে দিয়েছেন, কিছু কিছু জায়গায় ইতিবাচক কিছু উদ্যোগও নেওয়া হয়েছে। মোহাম্মদ হাসান, আপনি তো ব্যবসায়িক নেতা, বাজেট কতটা বিনিয়োগ বান্ধব হলো আপনার বিশ্লেষণ কি? দেখেন, বিনিয়োগ বান্ধব কথাটা অনেক বড় টার্ম। বিনিয়োগ নির্ভর করে অনেকগুলা প্যারামিটারের উপরে। একটা ভালো বাজেটই যে আপনাকে সবাই ঝাঁপিয়ে পড়বে বিনিয়োগে, এটা না। এটা রাজনৈতিক পরিবেশ, ইনফ্রাস্ট্রাকচার, বাজেট, এবং সবচেয়ে বড় যে জিনিসটা লাগবে এটা হলো যেন কোনো ধরনের অনিশ্চয়তা না থাকে। রাজনৈতিক কারণে কবে নির্বাচন হবে এটা নিয়ে একটা বড় অনিশ্চয়তা আছে। এবং হলো এই আমরা যেটা বলি যে ইনডিসিশন হচ্ছে সবচেয়ে ব্যাড ডিসিশন। আপনি ডিসিশন 10টা নেবেন, তার মধ্যে 5টা 7টা 8টা ভালো হবে, 2টা খারাপ হবে। কিন্তু এই যে নির্বাচন কেন্দ্রিক যে ইনডিসিশন, আমি একদম দৃঢ়ভাবে বলতে পারি আমরা যারা বিনিয়োগ করতে চাই হাত গুটিয়ে বসে আছি। এর সাথে রয়েছে পুয়ার ইনফ্রাস্ট্রাকচার, যেটা গ্যাসের কথা বলছি, ইলেকট্রিসিটির কথা বলছি, পোর্ট সিচুয়েশন, এনবিআর এর ইনএফিসিয়েন্সি। সো বিনিয়োগ বান্ধব বাজেট খালি আপনি বলবেন এতে হবে না। আর এর মধ্যে দেখলাম যে উদ্যোক্তা সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে। উদ্যোক্তা এইভাবে সৃষ্টি করা যাবে না। বহু উদ্যোক্তা ঘুরছে লো কস্ট ফান্ডের জন্য, তার মাথায় আছে কি করবে। এখন যদি এখানে ক্যাপ করে দেওয়া হয় যে 10 লাখ টাকা দিয়ে একটা আপনি দিবেন, তার উদ্যোক্তা তৈরি হবে, প্রয়োজন 25 লাখ টাকা, দিচ্ছেন 10 লাখ টাকা, ওই 10 লাখ টাকা দিয়ে 25 লাখ টাকার ব্যবসা করতে যেয়ে ও প্রথমে মুখ থুবড়ে পড়বে। সো যেটা দরকার, আমি জানি না এখানে যে 100 কোটি টাকা 1,000 কোটি 100 কোটি টাকা দেওয়া হয়েছে 10 লাখ টাকা করে, এটা কি ইন্টারেস্ট ফ্রি নাকি এটা অনুদান, ইটস ক্লিয়ার না। এখানে ইন্টারেস্ট কতজন উদ্যোক্তা তৈরি হবে না। তো এটা যেটা করতে হবে সেটা হচ্ছে এটাকে অনুদানও করা যাবে না, ইন্টারেস্ট ফ্রি করা যাবে না, এটাকে লো কস্ট রিফাইন্যান্সিং করতে হবে। যেটা তফসিলি ব্যাংকের মাধ্যমেই একজন উদ্যোক্তা আসবেন, নতুন উদ্যোক্তা, তাকে রিফাইন্যান্সিং একদম ব্র্যান্ড নিউ উদ্যোক্তা, তাকে রিফাইন্যান্স করতে হবে থ্রু সেন্ট্রাল ব্যাংক। সেটা প্রজেক্টটা যদি ফিজিবল হয়, ব্যাংক ওটা প্রপারলি জাজ করবে, করে তার জায়গায় এই জায়গাটা মানে তাকে সাপোর্ট দিবে লো কস্ট ফান্ড, তাইলেই হলো উদ্যোক্তা হবে। এবং এইটা খুবই প্রয়োজন। আমাদের অ্যানালিসিসে আমরা বিজিএমইতে দেখেছি আমাদের 7,164 জন মেম্বার রেজিস্টার্ড,
মানে তারা ব্যবসা শুরু করেছিলেন। বিজিএমইএ তখনই মেম্বারশিপ দেয় যখন পূর্ণ ফ্যাক্টরিটা সম্পূর্ণ হয়ে যায়, যখন উৎপাদনে যাওয়ার সময় হয়। এখানে এখন মাত্র এক্সপোর্ট ডিরেক্টলি আর ইনডিরেক্টলি করে মাত্র 2400 ফ্যাক্টরি। তো বাকি ফ্যাক্টরি কোথায় গেল? এগুলা ঝরে গেছে এই কারণে যে বিভিন্ন যে ইন্টারেস্ট রেট বলেন, এই যে ইনফ্রাস্ট্রাকচার দুর্বল বলেন, রাজনৈতিক ক্যালামিটিস বলেন বা ন্যাচারাল ক্যালামিটিস বলেন। সো আমরা চাই যেন উদ্যোক্তারা এসে হারিয়ে না যায়, কারণ একটা উদ্যোক্তা তৈরি হইতে কিন্তু সময় লাগে। তার যে এক্সপার্টিসটা 5 বছর ব্যবসা করার পরে 6 বছরের মাথায় হারিয়ে গেল, এই এক্সপার্টিস আপনি পয়সা দিয়ে তৈরি করতে পারবেন না, ট্রেনিং দিয়ে তৈরি করতে পারবেন। সো আমি মনে করি যদি সত্যি সত্যি আমরা বিনিয়োগ চাই, প্রথম সিদ্ধান্ত নিতে হবে যে আগামীতে এই যে নির্বাচন কবে হবে সেই ব্যাপারে একটা ক্লিয়ার পিকচার দিতে হবে, ডেডলাইন দিতে হবে, সোজা কথা। মানে রোডম্যাপের কথা যেটা হ্যাঁ, রোডম্যাপ আপনি বললে হবে না যে এই যে ডিসেম্বর টু জুন, আপনি ডেট বলে দেন অমুক তারিখে, তাহলে সবাই প্রিপারেশন নেবে। কারণ একটা ইন্ডাস্ট্রি করতে হলে কিন্তু আজকে সিদ্ধান্ত নিলে কালকে ইন্ডাস্ট্রি হবে না, ওইটা প্রস্তুত করতেও কিন্তু 6 মাস 8 মাস লাগে। সো এটা লাগবে ইনফ্রাস্ট্রাকচার, যেমন হলো বিশেষ করে গ্যাসের সিদ্ধান্ত। আমি মনে করি শর্ট টার্ম হিসাবে এলএনজি আসতে হবে এবং এই এলএনজিটা প্ল্যান ওয়াইজ আসতে হবে, ঠিক আছে। আর লং টার্ম হলো এক্সপ্লোরেশন, সাইড বাই সাইড চলতে হবে। যেটা অনেকে হয়তো বলার চেষ্টা করছে যে এলএনজি কেন্দ্রিক কোনো দুর্নীতি চিন্তাভাবনা আছে কিনা, তো সেটাও সবাইকে চোখ কান খোলা রাখতে হবে। কারণ এলএনজি এখন এসে স্পট মার্কেটে কিনলে এসে ওপেন প্রাইস, সবাই জানে। লং টার্ম কন্ট্রাক্ট হবে G2G, সেখানে এখন বর্তমান গভর্নমেন্টের এই ধরনের তো ইন্টেনশন থাকার কোনো কারণ নাই। এক্সপ্লোরেশন হইতে হবে। তারপরে আপনার যে ভোলার যে গ্যাসটা, সেই গ্যাসটা মূল ভূখণ্ডে আনতে হবে। আর আরেকটা যেটা খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হবে, যেটা আমি এর আগেও বলেছি, যে আপনারা জানেন যে 100টা ইকোনমিক জোনের সিদ্ধান্ত হয়েছিল, তার মধ্যে এই গভর্নমেন্ট এসে বলেছে সম্ভবত 20টা ইকোনমিক জোন করবে। বাকি 80টা ইকোনমিক জোনের মধ্যে 61 অথবা 62টার ইকোনমিক জোনের ল্যান্ড অ্যাকুইজিশন হয়ে গেছে, গভর্নমেন্ট টাকা দিয়ে দিয়েছে। এইগুলো এখন পড়ে আছে। এই 60টা ইকোনমিক জোনকে যেটা জায়গা পড়ে আছে, এগুলো সব কনভার্ট করা সম্ভব ইনটু সোলার পাওয়ার প্ল্যান্ট। এটা পিপিপির ভিত্তিতে হইতে পারে, গভর্নমেন্টের জমি আর প্রাইভেটরা ইনভেস্ট করবে। সে প্রাইভেটটা দেশি হতে পারে, বিদেশি হতে পারে। এই সিদ্ধান্ত যদি আপনি আজকে নেন, আমি বলি যে সোলারের যে পাওয়ার প্ল্যান্টের যে টেকনোলজি, উইদিন 1 ইয়ার এই 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 60টা বড় বড় প্ল্যান্ট হইতে পারে, এক একটা সাইজ অ্যাটলিস্ট 50 মেগাওয়াট থেকে 100 মেগাওয়াট। তো এই সিদ্ধান্ত কেন নিচ্ছে না? আমি রিসেন্টলি একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখছি 3-4 মাস আগে, যে গভর্নমেন্ট বিভিন্ন ডিস্ট্রিক্টে এই সোলার পাওয়ার প্ল্যান্ট করতে হয় চান, কিন্তু জমি জোগাড় করতে হয় উদ্যোক্তাকে। তো আপনার যে এই সোলার পাওয়ার প্ল্যান্ট করার যে জমির যে ক্রাইটেরিয়া, সেই অনুযায়ী জমি পাওয়া সম্ভব না, কারণ অধিকাংশ জায়গায় 3 ফসলি জমি। সো এই জায়গাগুলো যদি প্রপারলি অ্যাড্রেস করা হয় এবং সময় মতো করা হয়, তাহলে আপনার এই ইনফ্রাস্ট্রাকচারের দুর্বলতা কমে যাবে, তখন বিনিয়োগ বাড়বে। মজম ভাই, বেসরকারি বিনিয়োগ বাড়ানোর কথা বললে কর্পোরেট ট্যাক্স বাড়ানো হয়েছে, যেটা গত অর্থ বছরের চেয়ে জিডিপি মানে 1% লক্ষ্যমাত্রা আগামী অর্থ বছরে ধরা হয়েছে এই বেসরকারি বিনিয়োগের ক্ষেত্রে। এই যে কঠোর যে কর নীতি, সেটা আসলে বিনিয়োগকারীদের মানে নিরুৎসাহিত করবে কিনা? না দেখুন, বাংলাদেশে করনীতি কঠোর না। বাংলাদেশে আমরা কর ঠিক মতো দেই না। মানে যতই উচ্চ কর দেই আর যতই কর কমিয়ে দেই, তার কোনোটারই সুফল সরকার পান না। যেমন ব্যবসায়ীদের চাপে কর হার বিভিন্ন সময় কমানো হয়েছে যাতে তারা উৎসাহী হন। যেমন লিস্টেড করার জন্য গ্যাপ করা হয়েছে 5%, এখন সেটা 7.5% করা হয়েছে। আদতে কি লিস্টেড হয়েছে? কতটাই বা লিস্টেড হয়েছে এই সুবিধার কারণে? সুতরাং এই ধরনের ঢালাও সুবিধা দিয়ে আসলে খুব কাজে দেয় না। তার কারণ হচ্ছে আমাদের ফাইন্যান্সিয়াল রিপোর্টিং সিস্টেম দুর্বল তো, এবং সে কারণে আমরা ইজিলি বিপুল পরিমাণ টাকা আমাদের ট্রানজ্যাকশনের বাইরে রেখে দিতে পারি। ফলে আমার কতটুকু কর্পোরেট ট্যাক্সেবল ইনকাম দেখাচ্ছি আর দেখাচ্ছি না, এটার উপর অনেক কিছু নির্ভর করে। সুতরাং বাংলাদেশের কঠোর কর নীতি এটা আমার কাছে মনে হয় না, বরঞ্চ কঠোর কর নীতি যেটা কাগজে কলমে রয়েছে, সেটা বিদেশিরা বাংলাদেশে এসে ফেস করতে গিয়ে ওদের বরঞ্চ ত্রাহি অবস্থা হয়। কারণ ওদের কমপ্লায়েন্স আবার বেশ যথেষ্ট শক্তিশালী, কারণ তাদের ট্যাক্স কমপ্লায়েন্স খুবই জোরালো। এই জন্য ওরা বলে যে তোমাদের ট্যাক্স আরও কমাও, কিন্তু
ট্যাক্স কমিয়ে দিলে এমনি সরকার রাজস্ব যতটুকু পান তাও পান না, কিন্তু বাংলাদেশে যেহেতু ট্যাক্স কমপ্লায়েন্স ভালো না, সেই জন্য বিদেশিরা আবার এখানে এসে সমস্যায় পড়ে যান। তারা যে প্রপারলি তাদের ট্যাক্স এগুলো যেহেতু ক্লিয়ার ডিসক্লোজ করতে হয় তাদের শেয়ার হোল্ডারদের কাছে, তারা এখানে সমস্যায় পড়ে যান। সুতরাং সেদিক থেকে আমার কাছে এটিকে মানে এবার বাড়িয়েছেন, আসলে অন্যান্য কিছু বাড়িয়েছেন, যেমন এবার টার্নওভার ট্যাক্স বাড়ানো হয়েছে 1%, মানে মোবাইল এবং সিগারেট কোম্পানিগুলোর বাইরে, সেটা নিয়ে এক ধরনের আলোচনা রয়েছে। তো সেটার একটা, আমি যদি একটু ডেভিলস অ্যাডভোকেট হই, অর্থাৎ সরকারের পক্ষের লোক হই, তার একটা কারণ হলো যে এই কোম্পানিগুলো বলা হচ্ছে যে প্রফিট না হলেও আপনাকে দিতে হবে টার্নওভার ট্যাক্স, অর্থাৎ প্রফিট হলে আপনি প্রফিটের অ্যাগেনস্টে আপনি ট্যাক্স দেবেন, আর যদি প্রফিট না হয় তাহলে টার্নওভারের অ্যাগেনস্টে আপনি 1% দেবেন, এটা ধরা হয়েছে। প্রশ্নটি হলো যে আমার তো প্রফিট না হলে আমি কেন দিব, এটাই তো প্রশ্নটি। সমস্যাটা হলো যে সরকারের কাছে এমন কোনো ইনস্ট্রুমেন্টস নাই যেটা দিয়ে সরকার উপযুক্তভাবে ধরতে পারেন যে আপনি আসলে মুনাফা করেন নাই। আমাদের দেশে অডিট ফার্মগুলো এমন ধরনের অডিট ফার্ম, তাদের অডিট, ফাইন্যান্সিয়াল অডিট এত দুর্বল যে কোনো কোম্পানি আপনি চাইলেই আপনার লুজিং কনসার্ন হিসেবে বছরের পর বছর দেখা যেতে পারবে এবং আপনাকে ট্যাক্সের ঝামেলার ভিতরে পড়তে হবে না। সুতরাং আমাদের এই ট্যাক্স কমপ্লায়েন্স যেহেতু উন্নত করা যাচ্ছে না, অডিট ফাইন্যান্সিয়াল রিপোর্টিং উন্নত হচ্ছে না, এই জন্য বাধ্য হয়ে গভর্নমেন্ট ন্যূনতম একটা মাত্রায় গিয়ে এটি দিয়েছেন। প্রশ্ন হতে পারে 1% কি বেশি হয়ে গেছে কিনা। হ্যাঁ, এটা নিয়ে আলোচনা হতে পারে, এটা হয়তো আরেকটু কমানো যেতে পারে, কমিয়ে হয়তো ন্যূনতম মাত্রায় রাখা যেতে পারে, কিন্তু আমাদের দেশে যতক্ষণ পর্যন্ত না ফাইন্যান্সিয়াল রিপোর্টিং সিস্টেম উন্নত হবে ততক্ষণ পর্যন্ত আপনি ট্যাক্স রিলেটেড যে কোনো বেনিফিট দেন আর যতই টাইট করেন, তার কোনোটিরই ইমপ্লিকেশনস আসলে কোম্পানিগুলোর জন্য খুব যে কাজে মানে নেগেটিভলি বা পজিটিভলি খুব বেশি তাকে আসলে উৎসাহিত করে না, কারণ তিনি ইজিলি পারেন ফাইন্যান্সিয়াল রিপোর্টিংয়ের বাইরে কিছু রেখে দিতে অথবা কিছু ঢুকাতে পারেন, এবং রিপোর্টিংয়ের দুর্বলতার জন্য সরকারের ট্যাক্স রিলেটেড বেনিফিটগুলো থেকে খুব বড় ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে অথবা কোম্পানিকে এনহান্স করা বা অ্যাট্রাক্ট করা, কোনোটি আসলে খুব বেশি কাজে দেয় না। ভাই, এই যে বিনিয়োগের পরিবেশ নিয়ে কথা বলছিলেন, একটা বিনিয়োগ সম্মেলন হয়ে গেল, সেক্ষেত্রে কি এই যে প্যারামিটারের কথা মাহমুদ হাসান খান বললেন, বা এর বাইরে কি আসলে যে সরকারের যে উদ্যোগটা ছিল বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করার জন্য এই সম্মেলন, সেটাতে কি আসলে বিদেশি বিনিয়োগকারীরা আকৃষ্ট হচ্ছে? দেখেন, আমি তো একটু কড়া ধাতের লোক, আমি একটু সরাসরি কথা বলি, কথা হয়তো ভালো লাগবে কিনা। মানে আমার দৃষ্টিতে এই সময়কালে এই বিনিয়োগ সম্মেলনটা না করাটাই উচিত ছিল, কেননা এখনকার মানে বিনিয়োগ মানে কি, আপনি নতুন বিনিয়োগকারীকে আনতে চান, গ্রিনফিল্ড নতুন বিনিয়োগকারী আসবে, তার মানে আপনার সেখানে প্রস্তুত অনেক কিছু রয়েছে, অবকাঠামো রয়েছে, সব রয়েছে, এই জন্য আপনি বিনিয়োগকারীরা আসছে না, কারণ একটা অনিশ্চিত রাজনৈতিক পরিবেশ, এই জন্য তাকে করছেন। কিন্তু আমার এক্সিস্টিং বিনিয়োগকারীরাই তো ঢুকছেন। এই যে টেক্সটাইলওয়ালারা প্রতিদিন, টেক্সটাইল মালিকরা প্রতিদিন বলছে গ্যাস নেই, গ্যাস নেই, গ্যাস নেই, স্টিল মালিকরা বলছে, সিরামিকের মালিকরা বলছেন, এমনকি বিজিএমই বিকেএমই তারা গ্যাস বিদ্যুতের বয়লার চালাতে পারছেন না, মানে কোনোভাবেই পারছে না। এর জন্য তারা আবার অনেক বেশি খরচ করে তারা ডিজেল ভিত্তিক দিয়ে চালাচ্ছেন। এখন এই যে নবায়নযোগ্য জ্বালানি, যে সোলার প্যানেলের কথাটা বলেছে, এটা বাবু ভাইয়ের মুখে শুনে তো আমি অবাক, যে একজন উদ্যোক্তার মুখ থেকে আমি শুনতে পাচ্ছি যে হ্যাঁ, এটা এখন এক ধরনের মানে এই জ্বালানির যে এই অসহনীয় পরিস্থিতি, তাতে এটা একটা গেম চেঞ্জার হতে পারে। আসলেও তাই, এটা গেম চেঞ্জার হতে পারে। সুতরাং এরকম একটা পরিস্থিতিতে আপনি নতুন বিনিয়োগকারীকে বিদেশি বিনিয়োগকারীকে অ্যাট্রাক্ট না করে বরঞ্চ এক্সিস্টিং বিনিয়োগকারী যারা রয়েছে তাদের স্বস্তি দেন, মানে তাদের জন্য যা যা দরকার আছে সেটা নিশ্চিত করুন। আপনাকে সম্মেলন না করলেও তারা কিন্তু চলে আসবেন, আমাদের বিনিয়োগকারীদের দেখেই তারা চলে, কেন এনারা বৈশ্বিক পর্যায়ে পরিচিত, তাদেরকে দেখলেই বিভিন্ন ফোরামে যান, আড্ডা দেন, হংকংয়ে বসেন, লন্ডনে বসেন, প্যারিসে বসেন, গল্প গুজব আড্ডা করে সব জানেন। বাংলাদেশের তথ্য জানার জন্য এখন সম্মেলন করে যে তথ্য দিতে হবে তা না, সবই তারা মোটামুটি জানেন। হ্যাঁ, তারপরেও একটা পরিচিতির জন্য হয়েছে, নতুন সরকার এসছে, একটা পরিচিতি করতে চেয়েছেন বিনিয়োগকারীদের, কিন্তু বিনিয়োগের পরিবেশ হয়েছে কিনা আমি বলবো যে না, আমাদের এখন এক্সিস্টিং বিনিয়োগকারীদেরই আসলে এখন আমাদের বাঁচাতে হবে। এক্সিস্টিং বিনিয়োগকারীদের জন্য যা যা প্রয়োজন সেটা আমরা আগে নিশ্চিত করি, তাদের জন্য গ্যাসের সরবরাহ, তাদের জন্য বিদ্যুতের মূল্য নিশ্চিত করা, গ্যাসের উচ্চ মূল্য না হওয়া সেটা নিশ্চিত করা, তাদের জন্য অন্যান্য ধরনের অবকাঠামোগত সুবিধা নিশ্চিত করা, সেই বিষয়গুলো তাদের জন্য দরকার। এবং নতুন নতুন বিনিয়োগের ক্ষেত্রে তারা যেখানে আসতে চান সেই জায়গাগুলো তাদের জন্য করে দেয়। এটা যদি আমাদের সবসময় দেখা গেছে দেশি বিনিয়োগকারীরা আগালে বিদেশি বিনিয়োগকারীরা তাদের পিছে চলে আসে ওই দেশে। সুতরাং আমাদের দেশি বিনিয়োগকারীরা যখন দেশে বিনিয়োগ পরিবেশ নিয়ে উৎসাহী হবে, তখন বিদেশি বিনিয়োগকারীরাও সেখানে এমনি আসবে। তো এই মুহূর্তে যেহেতু একটা রাজনৈতিক অনিশ্চয়তা রয়েছে, সুতরাং এই অনিশ্চিত পরিবেশে আসলে দেশি বিনিয়োগকারীরাও কিন্তু হাত গুটিয়ে বসে আছে। দেখবেন আমাদের সিপিডির অ্যানালাইসিসে সাম্প্রতিক বছরগুলোর ভিতরে বেসরকারি প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ সর্বনিম্ন। প্রাইভেট সেক্টর ক্রেডিট কারা নেন?
বিনিয়োগকারীরাই নেন, আমাদের উদ্যোক্তারাই নেন, তারাই সবচেয়ে বেশি অংশটা নেন। এখন তারা নিচ্ছেন না, তার কারণ কি? তিনি টাকাটা নিয়ে করবেন কি? তিনি একটা পণ্য উৎপাদন করবেন, করে সেল করবেন কে? আমার কাছে, আপনার কাছে। তো এখন তার পকেটেই টাকা নেই, কারণ উচ্চ মূল্যস্ফীতিতে তার দৈনন্দিন জিনিস কিনতে গিয়ে তো হিমশিম খাচ্ছেন। তিনি একটা নতুন জিনিস কিনবেন কি? বললেন না আজকে না কালকে কিনবো, দুটোর জায়গায় একটা কিনো, আধা কেজির জায়গায় মানে 1 কেজির জায়গায় তাহলে আধা কেজি কেনো। এই যে এক ধরনের কাটছাট করে চলছে, তাতে করে কিন্তু বিনিয়োগকারী উৎসাহিত হয় না। ঠিক একইভাবে বিদেশিদের জন্যও তাই। সুতরাং সেই জায়গাটার ক্ষেত্রে আমাদের দরকার দেশি বিনিয়োগকারীদের জন্য যে সহায়ক পরিবেশটুকু, এটা যদি আমরা করতে পারি তাহলে আগামী দিনে বিদেশি বিনিয়োগকারীর জন্য সেটা সুযোগ হবে। আমি যেটা পজিটিভলি দেখব বিডার চেয়ারম্যানের জায়গা থেকে, উনি ডাইনামিক এক ধরনের লিডারশিপ দিতে চান। সুতরাং ডাইনামিক লিডারশিপের একটা বড় জায়গা হবে, উনি এই ফাঁকে করে নিতে পারেন। বিনিয়োগকারীকে এক্ষুনি আসা দরকার নাই, উনি একটা কাজই শুধু করুন, সেটা হচ্ছে বিডাকে পুরোপুরি ডিজিটালাইজ ওয়ান স্টপ ফুল সার্ভিস প্ল্যাটফর্ম করে ফেলুন, একটা কাজ। মাহমুদ হাসান খান, 2000 এলডিসি থেকে উত্তরণের পর 2026 সাল থেকে রপ্তানি শুল্ক সুবিধা কমে যাবে। প্রস্তাবিত বাজেটে রপ্তানিকারকদের জন্য 1500 কোটি টাকার প্রণোদনা দেওয়া হয়েছে। এটা কি যথেষ্ট মনে করছেন কিনা, যেখানে গার্মেন্টস শিল্প এই রপ্তানি আয়ের 80% আয়ের উৎস? এটা অবশ্যই যথেষ্ট না। আর সবচেয়ে বড়, বাজেট বক্তব্যের প্রথম প্যারাতেই বলা হয়েছে যে আমরা এই যে প্রণোদনাগুলো কমিয়ে ফেলবো অথবা বাদ দিয়ে দিব। আমাদের বক্তব্য হচ্ছে বিজিএমএ থেকে যে যতদিন পর্যন্ত আমরা গ্র্যাজুয়েটেড না হচ্ছি প্রণোদনা অব্যাহত রাখতে হবে। এটা নিয়ে অনেকের দ্বিমত থাকতে পারে যে আমাদের অভ্যাসের বিষয়, কিন্তু ইতিমধ্যেই আমরা জেনেছি যে এটা থাকবে না। সো যারা ভালো উদ্যোক্তা তারা এটা কি করবে, এটা এক ধরনের পুঁজির যোগান বা আমাদের যে এতদিনের অভ্যস্ত বিষয়টা, এটা থেকে আমরা সরে আসবো জানি, এবং আমরা সাথে সাথে জানি কবে থেকে বন্ধ হয়ে যাবে। আর এর বাইরে আমি যতদূর জানি, আমি এই কাগজটা মজ্জেম ভাইকে দিয়েছি, WTOর একটা মিটিং হয়েছে দুবাইয়ে, সেখানে বলা হয়েছে যে আমরা এলডিসি থেকে গ্র্যাজুয়েটেড হয়ে গেলেও প্রণোদনা অব্যাহত 3 বছর থাকলে যারা উন্নত দেশ তারা কোনো ধরনের আপত্তি করতে পারবে না। এইটা যদি থাকে তাহলে আমি মনে করি যে এই প্রণোদনা অব্যাহত রাখা উচিত। কেন? যখন আপনি গ্র্যাজুয়েটেড হয়ে যাবেন তখন কিন্তু আপনার এই যে রপ্তানির যে করলে ইউরোপিয়ান ইউনিয়নের যে ট্যারিফ বেনিফিট সেটা থাকবে না। তার মানে আমাদেরকে আমরা মোর কম্পিটিটিভ হইতে হবে। তাহলে সেখানে আপনার কি আছে, আপনাকে ইনডাইরেক্টলি আর ডিরেক্টলি কিছু সাপোর্ট দিতে হবে। সেকেন্ড লাগবে যেটা আমরা বলছি যে লো কস্ট ফান্ড দিতে হবে রিফাইন্যান্সিংয়ের আওতায়। 3 নম্বর হচ্ছে আপনার ইনফ্রাস্ট্রাকচার স্ট্রং করতে হবে যেন সাপ্লাই চেন ডিসরাপশান না হয়। দেখেন আমরা কিছু কিছু জিনিস দেখি যে ডিরেক্ট, যেমন ব্যাংকের ইন্টারেস্ট ডিরেক্ট, ওয়ার্কারের ওয়েজেস, স্যালারি, তারপরে অন্য ওভারহেড যে ইলেকট্রিসিটি, গ্যাস, এগুলো ডিরেক্ট। ইনডাইরেক্ট যেটা আমাদের হিডেন লস হয় সেটা হচ্ছে মূলত পুয়ার ইনফ্রাস্ট্রাকচার। পোর্টে আসলে আপনার 7 দিন লাগে রিলিজ করতে, এক্সপোর্টের সময় লাগে 4 দিন। এটা হওয়ার কথা না, তো এটা 2 দিন 1 দিনে হয়ে গেলে তাহলে এটা লিড টাইম কমে গেলে কিন্তু খরচ কমে যাবে। তা আমাদের এখানে হচ্ছে উল্টা। ঢাকা চিটাং যে রাস্তাটা, এই রাস্তাটা আমাদের এখনও সময় লাগে 8 ঘন্টা। তো এইগুলা যদি ঠিক করা যায় তাহলে ওইখানে যে আমাদের যে ট্যারিফ যে বেনিফিট ছিল যেটা উইথড্র হয়ে যাবে, তো এইগুলা দিয়ে আপনার হলো কাভার করা সম্ভব যদি ইন্ডিভিজুয়ালি ফ্যাক্টরি আমরা এফিশিয়েন্ট হই এবং কান্ট্রি ইনফ্রাস্ট্রাকচারও এফিশিয়েন্ট হইতে হবে। দেখেন আমরা সবসময় বলি যে আমাদের ওয়ার্কারের এফিশিয়েন্সি কম। আসলে আমি নিজে অ্যানালিসিস করে দেখেছি অধিকাংশ ক্ষেত্রে ওয়ার্কারের এফিশিয়েন্সি কম না, আমাদের ফ্যাক্টরি এফিশিয়েন্সি কমে যায়। এর অন্যতম প্রধান কারণ হলো আপনার সাপ্লাই চেন ডিস্ট্রাকশন, ইলেকট্রিসিটি হঠাৎ চলে যায়, লোডশেডিং, গ্যাস হঠাৎ করে নাই। এর মধ্যে আছে আবার হলো পোর্টের ইনএফিশিয়েন্সি, এর মধ্যে আছে ধরেন আপনাদের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, এর মধ্যে আছে আনলফুল ডিমান্ড। সো এই সবগুলা মিলে দেখা যাচ্ছে যে আমার ইফিসিয়েন্সি এই মাসে হওয়ার কথা ছিল 65%, এই মাসে হয়ে গেছে 55। এইগুলা থেকে বেরিয়ে আসলে অন্য যে চ্যালেঞ্জ আছে যেটা হলো ট্যারিফ বেনিফিট পেতাম, এটা কাভার করা সম্ভব। বাট এইটার পরেও আরও ইনডিরেক্টলি কীভাবে সাপোর্ট দেওয়া যায় সেটা নিয়ে আমাদের কাজ করতে হবে। যে ভিয়েতনাম যেটা করছে, ইন্ডিয়া যেটা করছে, অনেক ইনডাইরেক্ট বেনিফিট ইন্ডাস্ট্রি করার জন্য দিচ্ছে। তো সেইগুলো যদি না দেওয়া যায় তো এটা বলবো না অসম্ভব, বাট এটা কঠিন হবে। আর আমাদের আশার বিষয় হচ্ছে দেখেন আমরা তো ইউএসএ মার্কেটে কম্পিট করছি অন্যদের সাথে ডিউটি দিয়ে। সো কানাডা, তারপরে আপনার ইউরোপিয়ান ইউনিয়ন, জাপানে আমাদের ডিউটি ফ্রি এখন আছে, এক সময় থাকবে না। তো সেইটা আমরা ক্রমান্বয়ে যেন অভ্যস্ত হইতে পারি এবং আমাদের অ্যাজ এ কান্ট্রি, অ্যাজ এন ইন্ডিভিজুয়াল ফ্যাক্টরি
আমাদের অন্য অন্য বিষয়গুলো যেমন ব্যাংকিং, ব্যাংকের যে এগুলো সবগুলো যদি এক জায়গায় কাজ করে তাহলে এটা রিকভার করা সম্ভব। খন্দকার গোলাম মোয়াজ্জেম, পরিবর্তনের বাজেটের কথা বলা হচ্ছে, একটি অর্থনীতি পুনরুদ্ধারের বাজেট বলছেন অর্থ উপদেষ্টা। সেই দৃষ্টিকোণ থেকে সরকারের কর্মপরিকল্পনা সঠিক পথে আছে কিনা, যে একটি বৈষম্যহীন সমাজ গঠনের যে কথা বলা হয়েছে সে ধরনের কোনো পদক্ষেপ দেখছেন কিনা বাজেটে? আমি আগেই বলেছি যে অর্থনীতি পুনরুদ্ধারের জায়গাটি অনেক বেশি প্রাধিকার পেয়েছে এখানে। আর যেটি একটু আগে হলো যে স্বল্পোন্নত দেশ থেকে বেরিয়ে যাবার জন্য যে ধরনের আশু পদক্ষেপগুলো নেওয়ার জায়গা, ট্যারিফ স্ট্রাকচারে, সেই জায়গাগুলোতে ব্যাপক পদক্ষেপের বিষয়গুলো এখানে চোখে পড়েছে। সুতরাং এই যে জিনিসগুলো যেহেতু অবশ্যম্ভাবী, এগুলো প্রয়োজন, সেই জায়গাটা অনেক গোছানো পদক্ষেপ আমাদের কাছে মনে হচ্ছে ট্যারিফ স্ট্রাকচারের জায়গাগুলোতে যে উদ্যোগগুলো সেটা পড়েছে। কিন্তু পরিবর্তনের বাজেট এগুলো বলার মতো পরিস্থিতি নেই এখানে। বরঞ্চ আমি তো মনে করি যে আসলে এই বাজেটটি এই সরকার বাস্তবায়নের বিষয়টি আসলে গুরুত্ব পাওয়া উচিত নয়, বরঞ্চ নতুন সরকার এই বাজেটটি বাস্তবায়ন করবেন এরকমভাবেই বরঞ্চ বাজেটটি উপস্থাপন হলে ভালো হতো। যেমন আমার কাছে মনে হয়েছে যে এবারের বাজেটের ভিতরে যে সবচেয়ে কম উল্লেখিত যে বিষয়টি সবচেয়ে গুরুত্ব পাওয়া উচিত ছিল সেটা হলো ইলেকশন ফাইন্যান্স, অর্থাৎ নির্বাচনের জন্য এটাতে প্রায় 2000 কোটি টাকার মতো রাখা আছে। এটি সম্পর্কে যদি বিস্তারিত বলা হতো যে হ্যাঁ, সামনে ইলেকশন আছে, এটাই গুরুত্বপূর্ণ এবং এটার জন্য আমরা পর্যাপ্ত বাজেট রেখেছি এবং সেই হিসাবে আগামী দিনে ইলেকশন হলে যদি আরও প্রয়োজন হয় তাহলে সেখানে তারা বাজেট ব্যবস্থা করবেন। এইরকম ধরনের বিষয়গুলো এখানে আসা ছিল, অর্থাৎ রাজনৈতিক উত্তরণের বিষয়টিকে গুরুত্ব দেওয়া উচিত ছিল। কারণ আবারও বলছি যে পরিবর্তন যেটা চাচ্ছি আমরা, এটা কিন্তু এই অন্তর্বর্তী ব্যবস্থার ভিতরে পরিবর্তন হওয়াটা কষ্টকর। আমরা অর্থনীতিতে যদি আসলেও গুণগত পরিবর্তন চাই তাহলে সেটা আসলে নির্বাচিত রাজনৈতিক সরকারের মাধ্যমে হওয়াটাই উচিত এবং সেই জন্য এই রাজনৈতিক উত্তরণটা যত দ্রুত হতে পারে তত ভালো। তবে সংস্কারের যে বিষয়গুলো প্রয়োজন তার ভিতরে কিছু কিছু জরুরি গুরুত্বপূর্ণ সংস্কার করে নির্বাচনের দিকে তারা যদি যান সেটি ভালো। যেমন আপনি বলছেন পরিবর্তন, এই সরকার অনেকগুলো সংস্কার কমিশন করেছেন, তাই না? আমরা সেগুলো এবার আমাদের বাজেট বিশ্লেষণে কিন্তু তার গুরুত্বপূর্ণ সংস্কার কমিশনের রিপোর্টগুলো আমরা অ্যানালাইসিস করেছি, কতটুকু বাজেটে রিফ্লেক্ট হলো। আমরা দেখেছি যে শ্রম কমিশন সংস্কার কমিশনের রিপোর্টের কিছু জিনিসগুলো আংশিক রিপোর্টেড হয়েছে বাজেটে কিছু কিছু জায়গায়। এলজিআরডি মন্ত্রণালয় সংকৃত যে সমস্ত সুপারিশ তার সেরকম কোনো রিফ্লেকশন সেখানে দেখিনি। পরিকল্পনা কমিশন থেকে যে একটি কমিশন করা হয়েছিল, কমিটি করা হয়েছিল, সেই কমিটি রিপোর্টের কিছু কিছু রিফ্লেকশন আমরা বাজেট প্রস্তাবনার মধ্যে দেখেছি। মোটা দাগে বলতে গেলে যে খুব পরিবর্তনের জন্য সংস্কার এবং সেই সংস্কারের জন্য বাজেট, এই যে সম্পর্কগুলো, সেই সম্পর্কগুলো খুব জোরালোভাবে এবারের বাজেটে আসলে রিফ্লেকশন হয়নি। আমার কাছে মনে হচ্ছে সেটা আসলে ওই দিকে আসলে নজরও ছিল না সেদিকে। কারণ আদতে যদি বড় পরিবর্তন চান বাজেটে, তাহলে সেই বড় পরিবর্তনের কাজটি শুরু করতে হয় আগস্ট মাসে, কেননা পরবর্তী বছরের বাজেটের আলোচনা শুরু হয় এই বছরের আগস্ট থেকে। যেমন 27-এর বাজেটের আলোচনা শুরু হবে এই যে 26-এর আগস্ট থেকে শুরু হয়ে যাবে। তো আমাদের উচিত ছিল 26 এবারের বাজেটে যদি আদতে কিছু পরিবর্তন চাইতাম তাহলে আসলে ওই রাজনৈতিক পরিবর্তনের পরপরই যদি এই আলোচনাগুলো শুরু করা যেত যে হ্যাঁ, বাজেটে কাঠামোগত কিছু পরিবর্তন তারা আনতে চান, রিসোর্স মোবিলাইজেশনের ক্ষেত্রে কিছু আনতে চান, তারপরে বাজেটের ব্যয় কাঠামোতে কিছু পরিবর্তন আনতে চান। এই যে বড় বড় বিষয়গুলো, সেইগুলো করতে হলে ওই সময় থেকে শুরু করা দরকার ছিল। আদারওয়াইজ বাজেটটা কিন্তু একটা খুব মানে বিধিবদ্ধ রকমের একটা খুব কঠিন একটা খাঁচার মতো, যে খাঁচাটা খুব সহজে চেঞ্জ করা যায় না। সুতরাং সেই খাঁচাতে চেঞ্জ আনতে হলে সেটা আসলে দীর্ঘ সময়ব্যাপী একটা প্রক্রিয়ার বিষয়। সেই অর্থে এটাকে আসলে পরিবর্তন ভাবাটা ঠিক হবে না, বরঞ্চ অর্থনৈতিক পুনরুদ্ধারের দিক থেকে কিছু দিকে তাদের ইঙ্গিত রয়েছে, চেষ্টা রয়েছে। এবং আরেকটা যেটা বলা যেতে পারে, সামনের দিনে যে সমস্ত প্রয়োজন আসছে অর্থনীতির জন্য, সেই সমস্ত দিকগুলোকে সরকার কিছুটা নজরে রাখতে চেয়েছেন। মাহমুদ হাসান খান, ব্যাংকিং খাতের সুশাসনের কথা বলছে সরকার, যে ব্যাংক খাত ঠিক করা হবে। উদ্যোগ কি দেখছেন সরকারের তরফ থেকে, বা ব্যাংকিংয়ের এই সুশাসনটা কতটা জরুরি বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে? খুব জরুরি, খুব জরুরি। গত সরকার যে কয়টা খারাপ কাজ করেছে তার মধ্যে অন্যতম প্রধান খারাপ কাজ করেছে এই যে ব্যাংকগুলোকে নির্দিষ্ট ব্যক্তি বিশেষের কাছে দিয়ে দিচ্ছে। একটা ব্যক্তির কাছে, একটা প্রতিষ্ঠানকে 7টা ব্যাংক দিয়ে দেওয়া, এইটা কোনো চুক্তিতেই পড়ে না। এবং এই সরকার পতনের অন্যতম প্রধান কারণ কিন্তু এইটা।
তো এই সরকার, বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, এই ব্যাপারে উদ্যোগ নিয়েছে। এখন পর্যন্ত আমার ব্যক্তিগতভাবে মনে করি যে সিমটম ভালো, এবং এই ব্যাংকগুলা যদি দিনের শেষে সারভাইভ করতে না পারে, তাহলে মার্চ করতে হলে মার্চ করতে হবে, বাট তার আগে সুযোগ দিতে হবে। এই এসালাম গ্রুপের ব্যাংকের বাইরেও অনেক ব্যাংকেও কিন্তু লুটপাট হয়েছে। আমি যতদূর জানি তারা রিকভার করছে, এবং এই বছর সম্ভবত 20টা ব্যাংক ডিভিডেন্ড দিতে পারবে না। হয়তো শেয়ার হোল্ডার যারা আছে, মানে পাবলিক, তারা হয়তো ক্ষতিগ্রস্ত হবেন, কিন্তু তাদের ক্যাশ ফ্লো হেলদি হবে। 1 বছর ডিভিডেন্ড না দিয়ে বা 2 বছর ডিভিডেন্ড না দিয়ে যদি একটা প্রতিষ্ঠান বেঁচে যায়, তাহলে শেয়ার হোল্ডারদের এটার জন্য অপেক্ষা করা উচিত। এই উদ্যোগগুলো ভালো উদ্যোগ, এবং সুশাসনটা খুবই জরুরি। এইটা আমরা যারা সাধারণ বিনিয়োগকারী, আমরা ব্যাংকের থেকে টাকা নিয়ে শিল্প তৈরি করে আমাদের মাথা ব্যথা থাকে যে কীভাবে ব্যাংকের ঋণটা সুদে আসলে পরিশোধ করতে হবে, করে নতুন আবার একটা উদ্যোগ নিব। সো এই জায়গাটায় জেনে শুনে কিছু উদ্যোক্তাকে বেশি পয়সা দেওয়া হয়েছে, জানে যে এইটা করে টিকবে না, মানে আনপ্ল্যান্ড এক্সপানশন, এটা একটা কারণ। আর একটা হলো মিলে ঝিলে দুর্নীতি। আপনি একজন ব্যাংকের ডিরেক্টর, আমি একজন ব্যাংকের ডিরেক্টর, আমি আপনার কাছ থেকে নিছি, আপনি আমার কাছ থেকে নিছেন, এটা হয়েছে। 3 নম্বর হয়েছে, কি হয়েছে আমরা সব জানি আসলে। সো এইটা যেন ফার্দার না হয়, এখন পর্যন্ত হচ্ছে না, বাট ভবিষ্যতেও যেন না হয়, সেই জায়গায় নজর দিতে হবে। এই ব্যাংকিং খাতের এই সুশাসনটা ফিরিয়ে আনা খুব জরুরি। আমি এটাকে সাধুবাদ জানাই এই সরকারকে, যে এখন পর্যন্ত এই অবস্থাটা ভালো, বাট এটা ধরে রাখতে হবে। সাথে সাথে যেসব ব্যাংকগুলা এখন উদ্যোগ নিয়ে রিকভার করতে চায়, তাদের যদি সাপোর্ট দেওয়া লাগে, সেই সাপোর্টটাও দেওয়া উচিত। কারণ একটা প্রতিষ্ঠান মেরে ফেলাই সমাধান না, আর যদি মার্জ করতেই হয় শেষ মুহূর্তে করতে হবে। খন্দকার গোলাম মোয়াজ্জেম, রাজস্ব এবং জিডিপির যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, সেই টার্গেটকে আসলে ফুলফিল করা সম্ভব কিনা বা বাস্তবায়নযোগ্য কিনা? দেখুন, উত্তরটা দু রকমের। একটা হচ্ছে যে এটা অর্জন করা যাবে কিনা, আরেকটা হচ্ছে যে সম্ভাবনা কত আছে, যে কি পরিমাণ রাজস্ব আসলে আদায়ের সুযোগ আছে বাংলাদেশে। এই প্রথম প্রশ্নটির উত্তর দেই যে যে প্রবৃদ্ধি ধরা হয়েছে সেটা হলো 7%, অর্থাৎ এই অর্থ বছরের থেকে আগামী অর্থ বছরে, সেটা রিভাইজড বাজেট এস্টিমেটের উপরে। কিন্তু সরকার যে ঘাটতি চিন্তা করছেন, যেটা আদায় করবেন মনে করছেন, আমাদের সিপিডির হিসেবে সেই পরিমাণ আদায় সরকার এই বছর করতে পারবেন না। এবং আমাদের হিসেব যদি ধরি, তাহলে আসলে প্রবৃদ্ধি 7% হবে না, অর্থাৎ এতটুকু বেশি 7% বৃদ্ধি হবে না, এটা 29% বৃদ্ধি করতে হবে। এখন সরকারের এখন যে রাজস্ব আদায়ের যে কাঠামো বা তার যে মেশিনারিজ যেভাবে চলছে, এবং একই সাথে এই যে দ্বৈত মানে দুটো ভাগ করা নিয়ে এখন যে ধরনের কিছু অচল অবস্থা এবং অস্থিরতা, এগুলো বিবেচনায় নিলে আসলে ওই 28% তো দূরে থাকে, আর 7-8% অর্জন করাটাও আসলে টাফ হবে। কিন্তু আমার প্রশ্নটি সেটি না, এই জায়গাটিতে আমার মনক্ষুণ্ণতার কারণ, দেশের ভিতরে রাজস্ব আদায়, বিপুল পরিমাণ রাজস্ব আদায়ের ক্ষেত্র রয়েছে যেখান থেকে রাজস্ব আদায় হচ্ছে না। আমাদের সিপিডির গবেষণা 2023 সালের গবেষণা অনুযায়ী আমরা যেটা পেয়েছি, কর ফাঁকি, কর এড়িয়ে যাওয়া, কর জালের বাইরে থাকার জন্য সরকার 2,20,000 কোটি টাকা রাজস্ব হারাচ্ছে, পাওয়া যাচ্ছে না। সুতরাং আপনি যতক্ষণ পর্যন্ত না এনবিআরকে সেইভাবে শক্তিশালী করতে পারছেন, ডিজিটালাইজ করতে পারছেন, সারা দেশে ছড়িয়ে দিতে পারছে, তা না করে শুধুমাত্র আমাদের যে বাজেট ঘাটতিতে থাকে সেটা আসলে উঠে আসে। হ্যাঁ, সেটাই। আপনি এই যে সারাক্ষণ যে হতাশ করেন, টাকা নেই এই জন্য এই খাতে কম দেন, ওই খাতে কম দেন, এগুলো থেকে আপনি বহুগুণে ভালো অবস্থায় থাকবেন এবং সেগুলো পর্যাপ্তভাবে চাহিদা মতো ব্যবহার করতে পারবে। কিন্তু আপনি পারছেন না কেন? আপনি এটার ভিতরে আপনি চান না ওইভাবে, আপনি চান না সারা দেশে ছড়িয়ে যাক প্রতিষ্ঠানগুলো ডিজিটালি, সবাই যাতে ট্যাক্স সাবমিট করে, বিম থাকুক, টিন থাকুক, ইন্টিগ্রেটেড একটা ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন সিস্টেম হোক। এই জায়গাটা মানে এনবিআরের ভিতরে এর ক্ষেত্রে হয়তো এক ধরনের অনীহা রয়েছে। তার কারণ হচ্ছে তারা ফেস টু ফেস চান, তারা ওখানে তার হলে তাদের ব্যক্তিগত কিছু সুবিধা হয়। আবার আমরা যারা ব্যক্তি বা প্রতিষ্ঠান হচ্ছে, আমরাও চাই ফেস টু ফেস, কারণ আমাদেরও কিছু আবার সুবিধা হয়, অনেক কিছু না দেখানো গেলে ভালো হয়। এই যে দ্বৈত সুবিধা নিয়ে আনা নেওয়ার কারণে দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। সুতরাং সরকার যদি ডিজিটাল করে সারা দেশে ছড়িয়ে দেন, শুধুমাত্র লার্জ ট্যাক্স পেয়ার্স ইউনিটের উপরে যাতে না ডিপেন্ড করে সকলকে, আরও যারা যারা পোটেনশিয়াল রয়েছে এগুলোকে ছড়িয়ে দেন, তাহলে বিপুল পরিমাণ রাজস্ব পেতে পারি। আমাদের 2018 সালের একটা গবেষণা আমরা দেখেছিলাম যে দেশে কোটি টাকার উপরে আয় করেন এরকম 67% কর দেন না।
কোটি টাকার উপরে আয়কর এরকম 2/3 লোক কর দেন না, তাহলে আপনি বোঝেন কি পরিমাণ লোক সারা দেশে ছড়িয়ে রয়েছে। সুতরাং সেই প্রত্যন্ত এলাকাতে যেতে হবে, শুধু বড় শহর কেন্দ্রিক না, শহরতলি বা উপশহর বা স্থানীয়, এখন তো ইউনিয়ন পরিষদকে একটা জেলা গ্রামের একটা দোকানেও তো আসলে দৈনিক লাখ টাকার উপরে ট্রানজ্যাকশন করে। সুতরাং সেরকম জায়গাগুলোকে যদি আপনি আপনার কর জালের ভিতরে না আনতে পারেন, তাহলে শুধুই এই বড়দের উপরে ডিপেন্ড, অল্প কিছুদের উপরে ডিপেন্ড করে আপনি কোনোদিনই আসলে কর রাজস্ব অনুপাত বৃদ্ধি করতে পারবেন না। ওই সবসময় 7-8% প্রবৃদ্ধি দেবেন এবং তার ফলে উভয় পক্ষ কিছু সুবিধা নেবে এবং এই ধারায় চলতে থাকবে। আমাদের ফাইন্যান্সিয়াল রিপোর্টিং সিস্টেম স্ট্রেংথেন করা দরকার, অডিট ফার্মগুলোকে অ্যাকাউন্টেবল করা দরকার, আমাদের ডিজিটাল ইন্টিগ্রেটেড একটা ট্রানজ্যাকশন সিস্টেম করা দরকার ভারতের আধার কার্ডের মতো, যাতে যে কোনো ধরনের ট্রানজ্যাকশন করলে সেটা যাতে রিপোর্টেড হয় এবং সেটা যাতে ফাইনালি আপনার যে বিল ফাইন্যান্সিয়াল রিপোর্ট, আপনি যেটা অ্যাকাউন্ট যেটা রিপোর্ট করছেন সেখানে যাতে সেটা সঙ্গ হয়, দেখা যায়। এইরকম ধরনের একটা সিস্টেমে আমাদের গ্র্যাজুয়ালি যেতে হবে। দুর্ভাগ্যবশত ওই ধরনের একটা সিস্টেমে যাবার কোনো উদ্যোগ আপনি একবারে না পারেন, কিন্তু অন্তত নীতিগত একটা অবস্থান নিয়েও যদি কিছু লেখা থাকতো খুশি হতাম, কিন্তু সেরকম কোনো উদ্যোগ কিন্তু আমরা এইবারের বাজেট ডকুমেন্টে রাজস্ব বড়ভাবে বৃদ্ধির জন্য যে উদ্যোগ, সেটা কিন্তু খুব একটা চোখে পড়েনি। মোহাম্মদ হোসেন খান, কর ছাড় দেওয়া হচ্ছে বিভিন্ন খাতে, ওভারঅল ট্যাক্স পলিসিকে কিভাবে দেখছেন আপনারা? কোথায় ছাড় দেওয়া হয়েছে? বিভিন্ন খাতে দেওয়া হচ্ছে কর কাঠামোটা, মানে ওভারঅল কর কাঠামোতে আপনারা সন্তোষজনক কিনা? না, আমি তো ওইভাবে দেখলাম না যে কর ছাড় দেওয়া হয়েছে, ঠিক আছে। তো আর যেখানে আপনার ডেফিসিয়েট বাজেট, এখানে খুব বেশি ছাড় দেওয়ার সুযোগ আছে বলে মনে করি না। আর আমি একটা কথা অ্যাড করতে চাই যে আপনার কর জাল নেট বাড়াতে তো হবেই, এটা নিয়ে কোনো সন্দেহ নাই, কিন্তু সাথে সাথে যেটা করতে হবে, যতক্ষণ পর্যন্ত আপনি এটা করতে পারছেন না, অপচয় কমাতে হবে। আপনার রিসেন্টলি নিউজ পেপারে এসছে যে এই কোন একটা রাস্তায় হলো 600 কোটি টাকার বাজেট দেওয়া হয়েছে, মানে 70 কোটি টাকা হইলেই হয়ে যাবে। ফিজিক্যালি এগুলো সড়ক এবং পরিবহন উপদেষ্টা লোক পাঠিয়েছেন, যে দেখেছেন, তারপরে ওই বাজেট কে করেছে এটা তো এই ডিপিপি বলেন যেটা করে, ব্যুরোক্রেটসও করে। তারপরে ওখানে জড়িত হলো কন্ট্রাক্টর, তারপরে হলো যে স্থানীয় নেতৃবৃন্দ যারা থাকেন, সব পক্ষ মিলেই এগুলো করে। তাই আপনি যদি অপচয় কমাইতে পারেন, এটা একটা উদাহরণ দিলাম, প্রচুর অপচয়। আমি একজন রাজনৈতিক কর্মী, আমি 5ই আগস্টের পরে যখন এই টিসিবির কার্ড নিয়ে যখন পুনর্মূল্যায়ন শুরু হলো, একই পরিবারে 11টা কার্ড পেয়েছি এবং তাদের পাওয়া উচিত না, একটাও পাওয়া উচিত না, একই পরিবেশে। সো এখানে অপচয় হচ্ছে। সো প্রতিটা স্তরে যদি অপচয় কমানো যায়, আপনার এই যে ডেফিসিট আছে না 224 কোটি, লাগবে না। আর কর নেট বাড়াইতে হবে, কিন্তু কেন বাড়াচ্ছে না? এটার কারণ হচ্ছে এক ধরনের ভীতি তৈরি হয়েছে। এনবিআর এর কথা শুনলেই ভয় পায় মানুষ, ভাই টাকা 10,000 নিয়ে যান, আমার এই ঝামেলা করবেন না। কিন্তু ওনাকে যদি বলা হয় যে না, আমরা ঝামেলা করবো না, এই 10,000 টাকা আপনি ওটা কর ফাইল ওপেন করেন, একটা ফ্রেন্ডলি সিচুয়েশন যদি তৈরি করা হয়, আস্থা যদি আনা হয়, সম্ভব। এখন যদি ওই ব্রিটিশ আমলের মতো জমিদারি আচরণ করা হয়, রুড বিহেভ করা হয়, এবং একটা প্রতিষ্ঠানে যে কম্পিউটার ঘাড়ি করে নিয়ে যাওয়া হয়, বা একজন যিনি গ্রোসারি শপের যিনি মালিক নিজেই হলো দোকান চালাচ্ছেন, ওইখানে যে ছড়ি ঘোরানো হয়, দিবে না তো তাকে তো মেকানিজমই তৈরি হবে যে ঠিক আছে দিব না, আপনি কি নেবেন, নিয়ে এই চ্যাপ্টার ক্লোজ করেন। সো এইটা ডিজিটালাইজ করতে হবে, সময় লাগবে, সাথে সাথে মাইন্ডসেট চেঞ্জ করতে হবে। এই যে বসিং একটা অ্যাটিটিউড, যে আমি এখন এনবিআর এর অমুক কর্মকর্তা, আমি বস, আমি এই অ্যাটিটিউড থেকেও বাইরে আসতে হবে, পারসেপশন চেঞ্জ করতে হবে, তাহলেই এটা বাড়ানো সম্ভব। গোলাম মজেম, মানে কালো টাকা সাদা করার ডিপিপি নিয়ে একটা ছোট্ট একটা উদাহরণ দেবো, যেহেতু অফ ট্র্যাক। কি আগের সরকারের সময়কালে হুট করে একদিন এক সাংবাদিক একনেকে তো না, একনেকি তো যেখানে প্রকল্প পাস হয়, ওই মিটিং শেষ করে ওখান থেকে আমি বললাম কোথা থেকে এসছেন, উনি বললো যে মিটিং ছিল। তা আমি বললাম যে কী হলো? তা হলে বলে মিটিংয়ের পরে মিষ্টি খাইয়েছে। তা আমি বললাম মিষ্টি খেয়েছে কে? বলে যে একজন কন্ট্রাক্টর মিষ্টি খেয়েছে। তা আমি অবাক হলাম যে একনেকের মিটিংয়ে কন্ট্রাক্টর আবার মিষ্টি খাওয়ায় কী করে? বলে যে না, ওনার প্রজেক্ট পাস হয়েছে। আমার আরও আকাশ থেকে পড়লাম, প্রজেক্ট তো মানে কন্ট্রাক্টর তো আরও পরে, কেননা একনেক পাস হওয়ার পরে এটা প্রকিউরমেন্টে যাবে, বিডিং হবে, অনেক পড়বে, টেন্ডার পড়বে, সেখান থেকে শর্ট লিস্টেড হবে, সিলেক্টেড হবে, ফাইনালি একজনকে দিবে। তো কন্ট্রাক্টর এখনই কীভাবে মিষ্টি খাওয়ায়? দ্যাট ইজ দ্য ট্রেন্ড। বাংলাদেশে প্রকিউরমেন্টের এই দুষ্টচক্র এমনভাবে তৈরি হয়ে গিয়েছে যে ডিপিপিও কন্ট্রাক্টর তৈরি করে দেয়। গোলাম মজেম, আমাদের আলোচনা একবার শেষ প্রশ্ন 1 মিনিটের মধ্যে উত্তর দিবেন। কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে কিছু কিছু এর জন্য, ফ্ল্যাট এবং জমির ক্ষেত্রে। এই নীতিটাকে কিভাবে দেখেন? আমি এই নীতির নিন্দা করি।
আমি পরিষ্কারভাবে এই সরকারের কাছে এই ধরনের একটা উদ্যোগ কোনোভাবেই প্রত্যাশিত না, কোনোভাবেই প্রত্যাশিত না। আমি মনে করি যে কালো টাকার যে উদ্যোগটি দেওয়া হয়েছে সেটা যে কোনো চাপে যদি নিয়ে হয়েও থাকে, এটা অ্যাপ্রুভালের সময় অবশ্যই যাতে এটা উইথড্র করা হয়, এটা নিয়ে কোনো আলোচনারই সুযোগ নেই। অশেষ ধন্যবাদ খন্দকার গোলাম মোয়াজ্জেম এবং বিজিএম এর নবনির্বাচিত সভাপতি। কয়েকদিনের মধ্যে সভাপতির দায়িত্ব নেবেন মাহমুদ হাসান খান। আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এরই সাথে শেষ করছি আমাদের সংলাপ প্রতিদিনের আজকের আয়োজন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ যারা এতক্ষণ অনুষ্ঠানটি দেখছিলেন। শুভ সন্ধ্যা।